আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কাশ্মীরে হামলার জেরে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি, উত্তেজনা, ছাড় দিতে রাজি নয় কেউই। পেহেলগামে সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত। হবিগঞ্জের আজমিরিগঞ্জের সমিতির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। 2 দশক পর পিডিবিএফএ নিয়োগ পরীক্ষা, স্বচ্ছতা নিশ্চিতে সেনাবাহিনীর তত্ত্বাবধান। দুর্নীতি করতে না পারায় বাধার চেষ্টা শ্রমিক নেতাদের। বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে পিডিবিএফে নবজাগরণ। সুবিধালোভী বলবো যারা এই নিয়োগের কার্যক্রমকে বিঘ্ন করতে চায়। আমাদের এই জনবলের ঘাটতিটা উপদেষ্টা মহোদয় খুব সঠিকভাবে উপলব্ধি করেছেন। স্থানীয় সরকার নির্বাচন আগে হলেই ইসির সক্ষমতা ও সদিচ্ছা বোঝা যাবে, মন্তব্য জামায়াতে আমিরের। এটি কমিশনের অ্যাসিড টেস্ট। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে রাজধানীর আড়তেও। যোগান কমার অজুহাতে কেজি প্রতি দাম বাড়ল 50 টাকা। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। সকালে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি এর একাধিক পয়েন্টে দুদেশের সেনাদের মধ্যে হয় গোলাগুলি, সংঘর্ষ। শুক্রবার ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করে দেশটির একাধিক গণমাধ্যম। তারা জানিয়েছে, পাকিস্তানের তরফ থেকে প্রথম গুলি ছোড়া হয়েছে, যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সৈন্যরা। পাল্টাপাল্টি এই গোলাগুলিতে এখনও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অব্যাহত দেশটির সেনাবাহিনীর অভিযান। শুক্রবার সকালে বান্দিপোরা এলাকায় সাম্প্রতিক হামলায় জড়িতদের সন্ধানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় অস্ত্রধারীদের সাথে ব্যাপক গোলাগুলি হয়েছে সেনাদের। এলাকাটি ঘিরে রাখা হয়েছে, তবে এখনও হতাহতের কোনো তথ্য দেয়নি ভারতের প্রতিরক্ষা দপ্তর। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরই উপত্যকায় ব্যাপক অভিযান চলছে। অস্ত্রধারীরাও সেনাদলকে লক্ষ্য করে চালাচ্ছে পাল্টা হামলা। বৃহস্পতিবার অঞ্চলটির উধামপুর এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়, এতে প্রাণ যায় 2 জনের। দর্শক, এ বিষয়ে আরো জানবো। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়, তার কাছ থেকে সেখানকার খবরাখবর জানবো। সুকান্ত, এই মুহূর্তে জম্মু কাশ্মীরের কি অবস্থা মনে হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে কোনো দিক নির্দেশনা দেওয়া আছে কিনা? দেখুন, প্রথমেই বলে রাখি যে জম্মু কাশ্মীরের যে অবস্থা এখন কিন্তু থমথমে রয়েছে। গোটা জম্মু কাশ্মীরের যে প্রশাসনিক এবং যে নিরাপত্তার বিষয়টি, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছে কিন্তু ভারতীয় সেনারা। তার পাশাপাশি এই যে জম্মু কাশ্মীরে যারা যে সমস্ত পর্যটক আটকে রয়েছেন, তাদেরকে তাদের গন্তব্যস্থলে ফিরিয়ে নিয়ে আসার জন্য বায়ুসেনার বিশেষ বিমান কিন্তু গত 3 দিন ধরে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। কারণ হাজার হাজার যারা পর্যটক কাশ্মীরে গিয়েছিলেন, শুধু ভারতের নয়, বিভিন্ন দেশের যারা বিদেশি পর্যটক ছিলেন, তাদেরও কিন্তু সেখান থেকে নির্দিষ্ট, অর্থাৎ যেখানে নিরাপদ জায়গা, সেখানে কিন্তু তাদের পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যে এই জম্মু কাশ্মীরের বিষয় নিয়ে ভারত সরকার পরপর 2টি গুরুত্বপূর্ণ কিন্তু বৈঠক করেছেন। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রতিরক্ষা মন্ত্রী, তারা কিন্তু যে বৈঠক করেছেন, সেই বৈঠকের তরফ থেকে যে সরকারি বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে। এখন দেশের যে সীমান্তে যে পরিস্থিতি রয়েছে, গোলাবারুদ চলছে, অর্থাৎ গোলাগুলি চলছে। পাকিস্তান এবং ভারতবর্ষের দুদেশের সৈন্যের মধ্যে গুলি বিনিময় যে চলছে, সেটা কিন্তু প্রায় 2 দিন হয়ে গেল। এখন এই যে এটা যুদ্ধ পরিস্থিতিতে যাতে রূপ না নেয়, সেদিকেও কিন্তু যেমন দৃষ্টি আছে। অন্যদিকে যেমন পাল্টা যদি আক্রমণ ভারত না করে বা প্রতিবাদ বা
এরকম কিছু একটা জোরালো কিছু না করে, সেটা কিন্তু দেশবাসীর কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকারের কাছে। সেই মতো কিন্তু মোদী সরকার একটি চাইছে। চ্যালেঞ্জের কথা বলছিলেন আপনি সুকান্ত, সীমান্ত উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় সরকারের অবস্থান কি হতে পারে? কোনো বিশেষ কৌশল কি তারা হাতে নিয়েছে? দেখুন, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার বড় একটা পাল্টা আঘাত কিন্তু আনতে পারে, অর্থাৎ ভারতের তরফ থেকে পাকিস্তানের দিকে, তেমনটাই কিন্তু সেনাবাহিনীকে 24 ঘন্টা সতর্ক থাকতে বলেছেন মোদী সরকার। এবং এই সেনাবাহিনীর যে প্রস্তুতি, আরো অনেক কিন্তু সেনা সীমা অর্থাৎ কাশ্মীর সীমান্তগুলিতে মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত সেনা, এবং যুদ্ধ পরিস্থিতি রূপ নিয়েছে কিন্তু গোটা কাশ্মীর জুড়ে। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে সুকান্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দুদেশের টানাপোড়েনের মধ্যে কূটনীতি প্রশ্নে মুখোমুখি ভারত পাকিস্তান। কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপে সমর্থন দিয়ে প্রতিবেশী দেশে হামলারই সবুজ সংকেত দিচ্ছে ভারতের বিরোধী দলগুলো। ছাড় দিতে নারাজ পাকিস্তানও। নয়াদিল্লিকে পাল্টা জবাব দিতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে চিরবৈরী ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ তুঙ্গে। প্রতিবেশী দুদেশে রীতিমতো যুদ্ধাবস্থা। সংকট সমাধানের লক্ষণ তো নেই, উল্টো পাল্টাপাল্টি পদক্ষেপে পরিস্থিতি ঘোলাটে। বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না কোনো পক্ষ। পরস্পরের বিরুদ্ধে দুদেশই নিয়েছে সমসংখ্যক কূটনৈতিক পদক্ষেপ। পানিবণ্টন চুক্তি স্থগিত করায় একে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে পাকিস্তান। অতীতে শর্তভঙ্গের অভিযোগ উঠলেও এবারই প্রথম সিমলা চুক্তি স্থগিত করতে যাচ্ছে ইসলামাবাদ। এই চুক্তির শর্ত অনুযায়ী মতপার্থক্য থাকলেও নিয়ন্ত্রণ রেখা বা এলওসি অতিক্রম করবে না দুদেশের সেনারা। কূটনৈতিক উত্তেজনা যখন চরমে, তখন মোদী সরকারকে পাকিস্তানে হামলার অলিখিত অনুমোদন দিচ্ছে ভারতের সব রাজনৈতিক দল। কংগ্রেস সহ অন্য প্রতিপক্ষরাও কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থনের ঘোষণা দিয়েছে। पूरी सपोर्ट किया अपोजिशन ने सरकार को, कोई भी एक्शन। তিন স্তরের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই ত্রুটি ঘটল? সরকার সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়নি, তবে আমরা জাতির স্বার্থে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করব। প্রধানমন্ত্রী মোদীর গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত। সবাইকে বার্তা দিতে চাই, জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ। যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, কেন্দ্রীয় সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আত্মরক্ষার স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে বিমান ও নৌ অবরোধ আন্তর্জাতিক আইন অনুযায়ী এখন বৈধ। এটা রাজনৈতিক বিভাজনের সময় নয়। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই সমর্থন করব। পরস্পরের বিরুদ্ধে দুদেশের অনমনীয় মনোভাবের কারণে এশিয়ায় নতুন যুদ্ধের শঙ্কা জোরালো হচ্ছে। অতীতেও একাধিকবার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কাশ্মীরের সন্ত্রাসী হামলা ঘিরে উঠছে নানা প্রশ্ন। অঞ্চলটিতে বিপুল সেনা উপস্থিতি থাকা সত্ত্বেও জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে কেন নিরাপত্তা ঘাটতি, তা নিয়ে প্রশ্ন তুলছেন ভারতীয়রাই। কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল সন্ত্রাসীরা, সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। এ ঘটনায় ভারতের গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। এর আগেও গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারা ভারত সফরে থাকার সময়ে অঞ্চলটিতে জঙ্গি হামলা হওয়ায় আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব। মালিকানা নিয়ে পাকিস্তানের সাথে দ্বন্দ্বের জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরেই রয়েছে ব্যাপক সেনা উপস্থিতি। নয়াদিল্লি প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও ধারণা করা হয় কাশ্মীরে এখন সামরিক, আধা সামরিক সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 3.5 লাখ সদস্যের উপস্থিতি রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সেনা মোতায়েন অঞ্চলের একটি এই কাশ্মীর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ব্যাপক জনপ্রিয় কাশ্মীরের পেহেলগামে প্রতিদিনই থাকে পর্যটকদের ভিড়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য, হামলার সময়ও এলাকাটিতে ছিল প্রায় 2000 দর্শনার্থী। অথচ এমন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত নিরাপত্তা। অভিযোগ, হামলার সময় আশপাশে সেনা তো দূরের কথা, ছিল না একজন পুলিশ সদস্য। বলা হচ্ছে প্রত্যেক পর্যটকের জাত ধর্ম নিশ্চিত হওয়ার পর কিলিং মিশন চালিয়েছে হামলাকারীরা। পরে কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে এলাকা ছাড়ে তারা। এমন পরিস্থিতিতে এ ঘটনায় ভারত সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আলোচিত রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি ও নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। এতক্ষণ সময় লেগেছে, বেঁচে 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 পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে অনেক আর্মি ছিল। এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া,
সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো না। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, ইমিডিয়েট অ্যাকশন নেওয়া। वहाँ पर एक पुलिस वाला नहीं है। পেহেলগাম এমন একটি জায়গা যেখানে সবসময়ই প্রচুর পর্যটক থাকে, সেখানে একজনও পুলিশ ছিল না। কুইক রিয়াকশন টিমের ঘটনাস্থলে পৌঁছাতে লাগলো 1 ঘন্টা। তারা ধর্ম নিশ্চিত হয়ে তারপর হত্যা করেছে। হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে। যদি তাই হয় তারা কিভাবে সীমান্ত পার হলো, এর জন্য কে দায়ী? हरामजादों ने কাশ্মীরের এই হামলাকে বিজেপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। আলোচনা হচ্ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও। কেউ কেউ আঙ্গুল তুলছেন ভারত সরকারের দিকেই, আবার অনেকেই দেশটির গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারত সফরকালে আগে এমন হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের ঠিক একদিন আগে অনন্তনাগ জেলায় হত্যা করা হয়েছিল 36 শিখকে। এর 2 বছর পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে, তখন কালুচকে জঙ্গি হামলায় প্রাণ যায় কমপক্ষে 23 জনের। আর এবার হামলার সময়ও ভারতে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কেন মার্কিন প্রতিনিধিদের সফরের সময় অস্থিতিশীল হয়ে ওঠে কাশ্মীর, তা নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারত পাকিস্তান উত্তেজনা ইস্যুতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মীর মুশফিক আহসান। গেল কয়েকদিন ধরেই তিনি সংবাদগুলো রাখছেন নখদর্পণে। তার কাছ থেকে সেখানকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। মুশফিক, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বিষয়ে কিছু খবর প্রকাশ করছে। দুদেশের এই উত্তেজনা কিভাবে তারা দেখছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেই বিষয়গুলো কিভাবে উঠে এসেছে জানাবেন। ইশরাত, পেহেলগামে হামলার পর থেকেই কিন্তু সীমান্ত এলাকায়, পাকিস্তান ভারত সীমান্ত এলাকায় সক্রিয় 2 দেশের গণমাধ্যম, এর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রয়েছে। মোটামুটি 2 দেশের আমি যদি গণমাধ্যমের কথা বলি, দেখে মনে হচ্ছে যে এটাই আর একটা ফ্রন্ট লাইন, এটাই আর একটা যুদ্ধক্ষেত্র। 2 দেশেরই গণমাধ্যমের শারীরিক ভাষায় পাকিস্তান ভারত রাজনৈতিক এবং সামরিক যে উত্তেজনা, সেই ধাক্কা আমরা দেখতে পাচ্ছি 2 দেশের গণমাধ্যমেও। এক্ষেত্রে যে তথ্যগুলো দেয়া হচ্ছে, সংবাদ যেগুলো দেয়া হচ্ছে, সেখানে সত্যতা বিশ্বস্ততা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠছে। আমরা দেখেছি যে 2 দেশেরই মূলধারার গণমাধ্যমে ফেক নিউজ ছড়ানোর একটা প্রবণতা দেখতে পেয়েছি আমরা। সেখান থেকে অনেক বিভ্রান্ত তৈরি হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখানে যতটুকু তারা নিরপেক্ষতা কিংবা নিউজ অ্যাজ ইট ইজ যে টার্মটা আমরা ব্যবহার করি, আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা যতটুকু এটা দেখতে পাচ্ছি, 2 দেশের পাকিস্তান এবং ভারতের স্থানীয় গণমাধ্যমে কিন্তু এই জিনিসটার একটা মোটামুটি বলা যায় বড় শূন্যতা দেখা যায়। আমি যদি উদাহরণস্বরূপ ভারতীয় গণমাধ্যমের কথা বলি, তাদের শারীরিক ভাষা দেখলে মনে হয় এই বুঝি একটা হামলা হয়ে গেল, এই বুঝি ভারত পাকিস্তানে হামলা করলো। একই ঘটনা পাকিস্তানের ক্ষেত্রেও বলা হচ্ছে যে আমাদের নিউক্লিয়ার মিসাইলগুলো আমরা শবে বরাতে আতশবাজির জন্য রাখিনি। তো ফলে এই উত্তেজনাটা আসলে 2 দেশের গণমাধ্যমে সমানভাবে আছে, সত্য মিথ্যা মিলে মিশ্র একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। মুশফিক, যুদ্ধে গড়ানোর একটা শঙ্কা তৈরি হয়েছে। এদিকে জাতিসংঘ বলছে 2 দেশকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে। 2 দেশকে ধৈর্য ধারণ করতে পারবে? দেশগুলো আসলে কোন স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছে? শঙ্কার বিষয়টা হচ্ছে, গতকালকে পাকিস্তানের যে বৈঠকটা হলো এবং এর আগের দিন ভারতের যে জরুরি নিরাপত্তা বৈঠক হয়েছে, 2 দেশই কিন্তু তারা তাদের যে সিদ্ধান্ত জানিয়েছে সেখানে আমরা ছাড় দেওয়ার কোনো অবস্থান দেখিনি এখনো পর্যন্ত। কোনো পক্ষ থেকে কিন্তু সমঝোতার কোনো আভাস আমরা পাচ্ছি না। এবং পাকিস্তান ভারত চিরবৈরী 2 দেশ, এদের মধ্যে যে কোনো একটা দেশ মধ্যস্থতা করবে, জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক কোনো দেশ, আন্তর্জাতিক কোনো পক্ষ থেকেও কিন্তু সেরকম উদ্যোগ দেখা যায়নি। এর মধ্যে আজকেই সীমান্ত এলাকায় 2 দেশের মধ্যে গোলাগুলি হয়েছে। পাকিস্তান, এই যে একটা উত্তেজনা চলছে, এর মধ্যে পাকিস্তান তারা ডিক্লেয়ার করেছে যে এরা তাদের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে তারা একটা টেস্ট চালাবে। সব কিছু মিলে আসলে পরিস্থিতি বলা যায় যে অনেকটা শঙ্কার দিকে যাচ্ছে। এবং সীমান্তে আপনি জানবেন যে পাকিস্তান ভারত তারা কিন্তু সবসময় তাদের অবস্থানটা রেডি টু ওয়ার, যে কোনো মুহূর্তে তারা একটা যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এই রকম তারা একটা প্রস্তুতি নিয়েই থাকে। সেখানে যদি রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে একটা সমঝোতার আভাস না পাওয়া যায়, তাহলে আসলে এটা স্পষ্ট পরিস্থিতি আসলে শঙ্কার দিকে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে মুশফিক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভারত জুড়ে আলোচনায় কাশ্মীরের মুসলিম যুবক সৈয়দ আদিল হোসেন শাহ।
সন্ত্রাসী হামলায় পর্যটকদের বাঁচানোর সময়ে গুলিতে প্রাণ হারান তিনি। এই সাহসিকতায় নেটিজেনদের কাছে পাচ্ছেন বীরের মর্যাদা। শুধু তিনি নন, ভয়াবহ এই পরিস্থিতিতে পর্যটকদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বহু বাসিন্দা। পেহেলগামে সেদিন রৌদ্রোজ্জ্বল দিনটা শুরু হয়েছিল পর্যটকদের বরণের মাধ্যমে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বৈশারণে ভ্রমণকারীদের ঘোড়ায় চড়িয়ে তৃণভূমির দিকে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় গাইড সৈয়দ আদিল হোসেন শাহ। কিন্তু মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। বনভূমি থেকে হঠাৎ বের হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে একদল বন্দুকধারী। এই অবস্থায় ভয়ে আতঙ্কে যেখানে জীবন বাঁচাতে মরিয়া সবাই, সেখানে অসীম সাহসিকতার পরিচয় দিলেন আদিল। প্রতিরোধ গড়ে তুললেন পর্যটকদের বাঁচাতে। খালি হাতেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এক বন্দুকধারীর হাতে থাকা রাইফেল, কিন্তু এলোপাতাড়ি ছোড়া বুলেট ক্ষমা করেনি আদিলকে। আমাদের পরিবারের একমাত্র রোজগারের মানুষ ছিল আমার ছেলে। হায় আল্লাহ, কি করলে এটা? প্রতিদিন ঘোড়া চড়িয়ে 200-300 টাকায় আয় হতো আমার ছেলের। শুনেছি গতকাল ঘোড়া নিয়ে পাহাড়ের উপর উঠে সন্ত্রাসীদের সামনে গিয়ে গুলি করতে নিষেধ করেছিল সে। তখনই সন্ত্রাসীদের 2-3টা গুলিতে শেষ হয়ে যায় আমার ছেলে। আদিলের এই আত্মদান শ্রদ্ধাভরে স্মরণ করছে কাশ্মীর সহ গোটা ভারতবাসী। জানা যায় শত শত মানুষের সাথে সামিল হন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দুটো পয়সা উপার্জনের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন গরিব হতভাগা আদিল। বাড়ি ফিরে এলেন লাশ হয়ে, কিন্তু সাধারণ কোনো মৃত্যু হয়নি তার। বীরের মতো সন্ত্রাসীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে মারা যান তিনি। শহীদ আদিলের পরিবারকে সব রকম সহায়তা দিব আমরা। হামলার পর অসহায় পর্যটকদের বাঁচাতে এগিয়ে যায় অনেক স্থানীয় মুসলমানও। প্রথম ডেড বডি আমি উঠিয়েছিলাম। মৃত ব্যক্তিটির স্ত্রীকে কোন রকম মিথ্যা বলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছি। এরকম আরো 5-6 জনকে উদ্ধার করতে পেরেছি। যারা হাঁটতে পারছিলেন না তাদের আমরা ঘোড়ায় করে কাঁধে চড়িয়ে উদ্ধার করেছি, পানি খাইয়েছি। তারা আমাদের মেহমান, আমরা তাদের চোখের সামনে মরতে দেখতে পারি না। ভয়াবহ এই হামলায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছে কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে বন্ধ দুদেশের সীমান্ত পারাপার। তাতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভিসা হাতে পেয়েও পেরোতে পারছেন না কাটাতার। সীমান্তের একপাশে 3 সন্তান, অপরদিকে বাকিরা। ইন্দির বিবির সংসার ভারতে, কিন্তু পরিবার থাকে পাকিস্তানে। অসুস্থ বাবাকে দেখতে পাকিস্তান গিয়ে এখন নিজ দেশেই ফিরতে পারছেন না এই নারী। ভিসা সংক্রান্ত কাগজপত্রের জটিলতায় আটকা পড়েছেন সীমান্তে। পাকিস্তানে আমার অসুস্থ বাবাকে দেখতে এসেছিলাম। এখন সীমান্তরক্ষীরা আমাকে ঢুকতে দিচ্ছে না। আমার 6 সন্তানের 3 জন ভারতে রয়েছে। প্রায় একই ধরনের ঘটনার শিকার পাকিস্তানের নাগরিক অক্ষয় কুমার। আত্মীয়ের বিয়ে উপলক্ষে ভারতে যেতে চায় সে। 1 মাস আগে ভিসা হাতে পেলেও এখন যাওয়ার উপায় বন্ধ তার। আমাকে বলা হয় পাকিস্তানিদের ভারতে প্রবেশের অনুমতি নেই, তাই বাধ্য হয়ে আবার গ্রামে ফিরে যাচ্ছি। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক ঠেকেছে তলানিতে। 2 দেশই স্থগিত করেছে সীমান্ত পারাপার। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সীমান্তবর্তী এসব এলাকায় একই ভাষা সংস্কৃতির মানুষের বসবাস। তাই পরিবার ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে কাটাতারকে উপেক্ষা করেই। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। হবিগঞ্জের আজমিরিগঞ্জে সমিতির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত 1/2 শতাধিক মানুষ। সকালে উপজেলার নোয়াগড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতি বছর জমি, পুকুর ও ডোবা ইজারা দিয়ে থাকে। সমিতির তহবিলে বেশ কিছু টাকাও রয়েছে। এতদিন সমিতির নিয়ন্ত্রণ ছিল গ্রামের শাহজাহান মেম্বারের কাছে। সম্প্রতি এতে বাধা দেয় লতিফুর মেম্বারের কয়েকজন লোকজন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। 2 ঘণ্টা চলে সংঘাত। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিকে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও। কিছু কর্মচারী ইউনিয়ন নেতার বাধার পরও আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDVF এর ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। এর মাধ্যমে নিয়োগ পাবেন 1665 জন। নিয়োগের স্বচ্ছতার জন্য সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান MISTর তত্ত্বাবধানে হচ্ছে এই পরীক্ষা।
এতে আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ না থাকায় কিছু কর্মচারী নেতা শুরু থেকে বাধা দিচ্ছে বলে অভিযোগ পিডিবিএফ কর্তৃপক্ষের। রেদওয়ান আহমেদের রিপোর্টে বিস্তারিত। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, দরিদ্র অসহায় জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে গঠন করা হয় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও জনবল ঘাটতির কারণে এখনও লক্ষ্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি। নিয়োগও বন্ধ প্রায় ২০ বছর। রাজনৈতিকভাবে সুপারিশপ্রাপ্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের মাধ্যমে চলছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম। এদের অনেকের নিয়োগ নিয়ে ঘুষ, দুর্নীতির অভিযোগও রয়েছে। গণ অভ্যুত্থানের পর ১,৬৬৫ জন জনবল নিয়োগের উদ্যোগ নেয় পিডিবিএফ এর নতুন প্রশাসন। ২৬ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা। স্বচ্ছতা নিশ্চিতে সেনাবাহিনী পরিচালিত এমআইএসটির তত্ত্বাবধানে হচ্ছে পরীক্ষাসহ নিয়োগের সকল কার্যক্রম। আমাদের এই জনবলের ঘাটতিটা উপদেষ্টা মহোদয় খুব সঠিকভাবে উপলব্ধি করেছেন এবং তার আনুকূল্য নিয়েই, তার সুপরামর্শ নিয়েই কিন্তু আমরা আমাদের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করছি। কিন্তু এতেই বাধে বিপত্তি। নিবন্ধনহীন অনির্বাচিত পিডিএফ কর্মচারী ইউনিয়নের ব্যানারে নিয়োগের বিরুদ্ধে আন্দোলনে নামেন কয়েকজন নেতা। সামনে আনা হয় অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ইস্যু। তবে অভিযোগ আছে এর পেছনের বড় কারণ আগের মতো নিয়োগ দুর্নীতির সুযোগ হারানো। আরএলের এই উদ্দেশ্য কথা প্রসঙ্গে বলে ফেলেছেন ২০০২ সালে চাকরিচ্যুত কর্মচারী ইউনিয়নের দুই নেতা। এসব কাজেও অস্বচ্ছতার কিছু ছাপ পাওয়া যায় বিভিন্ন সময়ে। আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভাই বোন আত্মীয় স্বজন আছে, এরই আমাদের কম বেশি একটা সংখ্যা দিয়ে উনি এটার একটা ব্যবস্থা করে। আপগ্রেড না হলে সেই জায়গায় থেকে যাইতেছে না, উনি নতুন লোক নিলে তো আর লাগতেছে না, ফলে প্রমোশন আবারও বন্ধ হয়ে যায়। কয়েকজন শ্রমিক নেতা ছাড়া পিডিবিএফ কর্মকর্তা কর্মচারীরা মনে করেন এমআইএসটির মাধ্যমে নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হবে। আগের চেয়ে দুর্নীতি কমার পাশাপাশি অন্তত আরও ১৩৫টি উপজেলায় বাড়বে প্রতিষ্ঠানটির কাজের পরিধি। বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে পিডিবিএফে একটা নবজাগরণ, গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হচ্ছে এবং পিডিবিএফ ইনশাল্লাহ অচিরে আরও এগিয়ে যাবে। আমি দুষ্কৃতিকারী বলবো, সুবিধালোভী বলবো, যারা এই নিয়োগের কার্যক্রমকে বিঘ্ন করতে চায়, বাধা প্রদান করতে চায় এবং তারা অপচেষ্টায় লিপ্তও রয়েছে। আন্দোলনকারীদের দাবি প্রসঙ্গে পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, অস্থায়ী নিয়োগ কোনো সমাধান নয়, ধাপে ধাপে বঞ্চিতদেরও পদোন্নতি দেয়া হবে বলে জানান তিনি। জনবল নিয়োগের পাশাপাশি যদি সকলকে পদোন্নতি দেওয়ার যে বিষয়টি আছে গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে অস্থায়ী সহকর্মীদেরকে যদি আমরা স্থায়ীকরণের একটা সুস্থ সুন্দর সমাধান করতে পারি, তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠানটি তার সক্ষমতা ফিরে পাবে এবং সৌন্দর্য ফিরে পাবে। পিডিবিএফ এর উন্নয়নে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান পিডিবিএফ কর্মীদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলেই বোঝা যাবে নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা। এতে এই কমিশনের অ্যাসিড টেস্ট হবে, এমনটাই বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় শফিকুর রহমান বলেন, জামায়াত আগামীতে এমন একটি বাংলাদেশ চায় যেখানে কোনো জুলুম নিপীড়ন হবে না, নতুন কোনো ফ্যাসিবাদের সৃষ্টি হবে না, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে তারা, জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
সাধারণ সম্পাদক সাইফুল হক সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদ হতে পারে। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। সাইফুল হক বলেন, কোনো পরাশক্তির কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার জন্য গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রাখার আহ্বান জানান তিনি। একটা অনির্বাচিত সরকার বর্তমান পরিস্থিতিতে দেশের যে বহুমাত্রিক সংকট কোনোভাবে সেটাকে সমাধান করতে পারবে না। সেজন্য আমরা বিচার চাই, আমরা সংস্কারের গতি ত্বরান্বিত করতে চাই, সংস্কার চাই। পাশাপাশি 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার হবে, দায়বদ্ধ সরকার হবে। জনতা পার্টি বাংলাদেশ জেপিবি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল। দলটির চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আত্মপ্রকাশ হয় দলটির। নতুন দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের জন্য সততার সাথে কাজ করবে জনতা পার্টি। নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলোর কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি অভিযোগ করেন তিনি, এবং তিনি বলেন, সরকারের সহায়তা আর রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটি বাস্তবায়ন অসম্ভব। মহাসচিব শওকত মাহমুদ বলেন, উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থী দল হবে জনতা পার্টি। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদে নতুন দলটির দৃঢ় অবস্থান থাকবে। এছাড়া জুলাই বিপ্লবের একটি সনদ জাতির জন্য অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির কর্মকর্তা ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং দেশনেত্রী সামাজিক আন্দোলনে জড়িত ছিলেন। যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এ দেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাদ দেশপ্রেম, চিন্তা চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা, দলের ভেতরে বাইরে গণতন্ত্রের অব্যাহত চর্চা। বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ছিল এই আয়োজন। নিজ আঙিনা পরিষ্কার রাখি পরিচ্ছন্ন নগরগুড়ি প্রতিপাদ্যে মশার ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কর্মসূচিতে যোগ দেন স্থানীয় সরকার সচিবও। বলেন, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় এবছর স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করা হবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস এর দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কোনো তথ্য জানা নেই বলে জানান সচিব। কর্মসূচি সম্পর্কে ডিএসসিসির প্রশাসক বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধে আগে ভাগিয়ে নেওয়া হলো পদক্ষেপ। আমাদের যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। কিন্তু আপনারা সকলেই দেখেছেন অবৈধ সম্পদের অভিযোগ এসেছে, এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ারের মধ্যে নেই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করার উদ্যোগ নেবেন? আজকের কাজ নিয়ে প্রশ্ন করেন। কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই। আজকের আমরা এই বিশেষ অভিযান শুরু করেছি, এটা চলমান থাকবে সব অঞ্চলে। একই সাথে আমাদের যে নিয়মিত কার্যক্রম, প্রতিদিন আমাদের 3 বেলা ঔষধ ছিটানো, সেই কার্যক্রমও নিয়মিতভাবে চলতে থাকবে। নাগরিক সমস্যা জানতে প্রতিটি ওয়ার্ডে গণশুনানি করা হচ্ছে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সকালে বেড়াইদ এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। বলেন, উত্তরের 18টি ওয়ার্ডে সমস্যা বেশি, রাস্তায় এখনো হাঁটু পানি, বাসিন্দাদের অভিযোগের শেষ নেই। এসব ওয়ার্ডে শুধু হোল্ডিং ট্যাক্স নেওয়া হচ্ছে। জানান, সিটি কর্পোরেশনের যে রাস্তাগুলো করার প্ল্যান রয়েছে সেগুলোর যদি এলাকাবাসী লাভবান হয় তাহলে করা হবে। বেড়াইদ এলাকায় 19 কিলোমিটার রাস্তা নির্মাণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি। যেসব ঠিকাদার কাজে অনিয়ম করছে তাদের কালো তালিকাভুক্ত করা হবে। কমিউনিটি যখন দায়িত্ব নিয়ে বলে যে আমাদের এটা করে দেন, এবং আমরা যদি ঘরে বসে করে দিই এখানে ভুলও হতে পারে। তো সুতরাং গণশুনানি আমরা একদিকে করছি, আর এদিকে আমি কিন্তু সরজমিনে কাউকে না জানিয়ে আমি প্রায় সকাল 9টার সময় এসে আমি যে রাস্তাগুলো আমরা প্ল্যানে করেছি করব, সেই রাস্তাগুলো আমি সরজমিনে দেখেছি আদৌ এটা করলে কোনো লাভ হবে কিনা। বেশ চড়া মাছের বাজার। নদ নদী কিংবা চাষের সব ধরনের মাছের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।
খাবার তালিকায় মাছ রাখতে হিমশিম অবস্থায় স্বল্প আয়ের ক্রেতারা। বিক্রেতারা বলছেন, স্থানীয় পর্যায় থেকে মাছের সরবরাহ কম, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সামুদ্রিক মাছের যোগানও কম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি সব ধরনের মাছের দাম বেড়েছে 50 টাকা। মাছের বাজারের উত্তাপ যেন কমছেই না, এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাম বৃদ্ধির জন্য যোগান স্বল্পতাকেই দুষছেন বিক্রেতারা। বলছেন, স্থানীয় পর্যায় থেকে মাছের সরবরাহ একেবারেই তলানিতে নেমেছে। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় উপকূলীয় এলাকা থেকে মিলছে না পর্যাপ্ত সরবরাহ। ফলস্বরূপ বেশিরভাগ মাছের দাম কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। আরো তো একটু মাছের কম, তো এখন তো মাছের সিজন না, মনে করে আবার ওই যে অবরোধ দিতে আছে, নদীর মাছ ধরা বন্ধ, এখন প্রত্যেকটা মাছের দাম কেজিতে 50-60 টাকা বাড়তি। 450 টাকা কেজি নিচে মিলছে না বড় আকারের চাষের রুই কাতলা, 600 থেকে 800 টাকা কেজি নিচে পাওয়া যাচ্ছে না চিংড়ি। মাঝারি আকারের প্রতি কেজি আয়ের বোয়ালের জন্য গুনতে হচ্ছে 600 থেকে 800 টাকা। 700-800 টাকা কেজি রুই মাছ, 650 টাকা কেজি, 500-550 টাকা কেজি। তো একটু সস্তা হইলে একটু বেশি খাইতে হবে, এখন যেহেতু দাম একটু বেশি, একটু কম কম করে খাইতে হয়। স্থানীয় পর্যায়ে মাছের জোগান এবং দাম পরিস্থিতির আরো খবর জানতে আমরা যাচ্ছি সুনামগঞ্জে সোহানুর রহমান সোহানের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন এখন বৈশাখ মাস চলছে, তো বৈশাখ মাস এলেই সুনামগঞ্জের যারা জেলে আছেন তারা ধান কাটায় ব্যস্ত হয়ে যান, কারণ সুনামগঞ্জের অধিকাংশ জেলেই বৈশাখ মাস এলেই তারা কৃষক হয়ে যান। বর্ষা মৌসুমে পানি না আসায় হাওর বাওর নদীতে পানিও কম দেখা যাচ্ছে, তাই মাছ আহরণ কম হচ্ছে। বিশেষ করে দেশি মাছের আমদানি একটু কমে গেছে, তাই দেশি মাছের দাম বাজারে বেড়ে গেছে। যদি মাছ কাইছে তো এখন বাজারে মানে দিনে আবহাওয়া লাগে মাছটা পাওয়া যায়, যেহেতু মাছ সাপ্লাই কম কাজে তো দাম থাকবে, তো নিয়ন্ত্রণ করা যাবে না। আর মাছ তো মানে হাওরে মাছ পাওয়া যাচ্ছে না। চারিদিকে তো ধান কাটা পরে পানি কম, এর জন্য আপনার দেশি মাছটার দাম বেশি। বর্ষা চলে আসলে চারিদিকে যখন পানিতে ভরে যাবে তখন দাম একটু নিয়ন্ত্রণের মধ্যে আসবে। তো এবার আমরা উপকূলের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রইসুল ইসলাম ইমনের কাছে। ধন্যবাদ। বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে মাছের যোগান গত প্রায় 2 মাস ধরে অনেক কম থাকলেও বর্তমানে মাছের যোগান কিছুটা বাড়তেছে, কারণ আমাদের এই নদীপৃষ্ঠ এবং সমুদ্র ভূপৃষ্ঠে পানির যে জোয়ার, সেই জোয়ারের যে এখন সময়, সামনে বর্ষার কারণে পানি বেড়েছে, যার কারণে মাছের যোগানও বৃদ্ধি পেয়েছে। পানি গেল কালকের হইতে বাড়তি, 2 দিন আগে একটু কম ছিল মাছ, এখন একটু বাড়তি আছে। অনেক ক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটা শুনলাম যে মাছের দাম, তাদের যে ক্রয় সীমা বা তাদের যে আসলে আয়ের অনেক বেশি, যে ইনকাম তাতে আসলে মানে ক্রয় ক্ষমতার বাইরে। এই ছিল আমার কাছে উপকূলীয় মাছ বাজারের সবশেষ তথ্য। তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে আজ সংবাদ সম্মেলন করবেন ক্রিকেটাররা। এরই মধ্যে মিরপুরে উপস্থিত হয়েছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুপুর 1টার দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠকে বসেন তারা। চলতি ডিপিএল-এ আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে 2 ম্যাচের নিষেধাজ্ঞা পান মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়, কিন্তু 1 ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়েই মাঠে ফেরেন হৃদয়। বাইলজ পাল্টে তাকে এই অন্যায় সুযোগ দেওয়ার অভিযোগ সিসিডিএম কমিটির বিরুদ্ধে। প্রতিবাদ টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছাড়েন এনামুল হক মনি। বিসিবির চাকরি ছেড়ে দেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। তীব্র সমালোচনার মুখে হৃদয়ের শাস্তি পুনরায় বহাল করেন সিসিডিএম এর কনভেনর নাজমুল আবেদিন ফাহিম। শনিবার গাজী গ্রুপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিষিদ্ধ থাকবেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। দর্শক, এ বিষয়ে আরো জানবো। মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আফনান পিয়াল। তাওহিদ হৃদয় ইস্যুতে সবশেষ কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, এবং ক্রিকেটারদের ক্ষোভের কারণ জানতে পেরেছেন কিনা? ইসরাত, ধন্যবাদ। ক্রিকেটারদের ক্ষোভের কারণটা জানা যায়নি। দুপুর না, বেলা 11:15টার দিকে তামিম ইকবাল মিরপুরে আসেন। এরপর থেকেই বিভিন্ন ক্রিকেটাররা আসতে শুরু করেন। তারা 12টা থেকে একটা মিটিং করেন বিসিবি একাডেমিতে, প্রায় ঘন্টাখানেক তারা মিটিং করেন। সেখান থেকে বেরিয়ে তারা নামাজে চলে যান, এবং ওই ঘন্টাখানেক মিটিংয়ের পরেও ওই কারণটা আমরা জানতে পারিনি, যে কারণে তারা মিলিত হয়েছেন। যেটা আমরা শুরুতে
জানতে পেরেছিলাম যে তাওহিদ হৃদয়ের ইস্যুটাই সবচেয়ে বড়, কিন্তু আমরা বিভিন্ন কানা ঘুষার মাধ্যমে কিংবা বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন ক্রিকেটারের কাছ থেকে যেটা জানতে পেরেছি, শুধুমাত্র তাওহিদ হৃদয় ইস্যুটা না, তারা আরও নানা ইস্যুতে আজকে আন্দোলন করছেন। এই মুহূর্তে তারা মিরপুরের হোম ড্রেসিং রুমে আছেন, সেখানে তারা একটা মিটিং করছেন। খানিক বাদেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ এখানে আসবেন, তাদের কথা শুনবেন, তাদের দাবি দেওয়া সম্পর্কে অবগত হবেন এবং তারপরে তারা একটা প্রেস কনফারেন্স করবেন বলেই আমরা জানতে পেরেছি। এবং প্রিমিয়ার লিগের শেষ 2 রাউন্ডের আগে এই যে ঘটনাটা হলো, সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন একটা মোড়ের দেখা বলেই সবার বিশ্বাস। আসলে ধন্যবাদ আপনাকে পিয়াল। ভবিষ্যতে বৈশ্বিক কোনো ইভেন্টে ভারত পাকিস্তানকে একই গ্রুপে না রাখতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিসিআই, এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তবে এই খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ এক কর্তা। এর আগে পাকিস্তানের বিপক্ষে ভবিষ্যতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলার হুঁশিয়ারি দিয়েছেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা, যদিও 2008 সালের পর থেকেই বন্ধ রয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। ফলে শুধুমাত্র আইসিসি ও এসিসি ইভেন্টেই দেখা হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের, যেখানে প্রায় সব আসরেই একই গ্রুপে রাখা হয় ভারত পাকিস্তানকে, আর সেটি বাণিজ্যিক দিক বিবেচনা করেই। বৈশ্বিক আসরে এই দুই দেশের পরবর্তী লড়াই হতে পারে নারী ওয়ানডে বিশ্বকাপে, যা অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। পিএসএল এর নিজের চতুর্থ ম্যাচে এসে উইকেট শূন্য থাকলেন রিশাদ হোসেন। পেশোয়ার জালমির কাছে তার দল লাহোর কালান্দার্স হেরেছে 7 উইকেটের বড় ব্যবধানে। ব্যাট হাতে 13 বলে 1টি করে ছক্কা ও 4-এ 13 রান করেন রিশাদ। টপ অর্ডারের ব্যর্থতায় তার দলের সংগ্রহ দাঁড়ায় মাত্র 129 রান। জবাবে 20 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় পেশোয়ার জালমি। বল হাতে ইনিংসের 9ম ওভারে আসেন রিশাদ। নিজের প্রথম ওভারে 7 রান দিয়ে থাকেন উইকেট শূন্য। এরপর দ্বিতীয় ওভারে আরও খরচে এই টাইগার লেগি 11 রান দিয়েও পাননি উইকেটের দেখা। এর আগে পিএসএল এর নিজের প্রথম 3 ম্যাচে 8 উইকেট শিকার করেন তিনি। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী দেবাশিস রঞ্জন সরকার। সাথেই থাকুন।